নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে রঙ্গসেনার পক্ষ থেকে নাটকে বৈঠকি আড্ডা ৬৩তম অধিবেশন। আজকের নাটক অভিনয়ের পাঠে রয়েছে শ্রীদীপ ভৌমিক ও মিতা ধর। আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পাঠ হবে। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি ছোট গল্প সংকলন, ১২টি নাটক, ৪টি প্রবন্ধ সংকলন, ৪টি স্মৃতিকথা, ২টি ভ্রমণ কাহিনী, ১টি কাব্যগ্রন্থ এবং ১টি প্রহসন রচনা করেন। আরব্যনিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালে রবীন্দ্র পুরস্কার ও ১৯৫৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং ১৯৬৭ সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়া ১৯৬২ সালে তিনি পদ্মশ্রী এবং ১৯৬৮ সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। ১৯৭১ সালে তিনি সাহিত্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল ২৩শে জুলাই ১৮৯৮ লাভপুর, বীরভূম জেলাতে। ওনার মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরের ১৪ সেপ্টেম্বর ১৯৭১ সালে কলকাতায়। আসুন আমরা দেখব নাটকে বৈঠকি আড্ডা। প্রথমে নাটক পাঠ করবেন শ্রী দীপ ভৌমিক। শ্রীমতী মিতা ধর। আমাদের আজকের পাঠ আসরে রয়েছে প্রথমে নাটক পাঠ অভিনেত্রী কুমারী। পাঠ অভিনয় রয়েছে শ্রীমতী মিতা ধর। আমাদের নৈহাটি রঙ্গসেনার প্রতি মাসে একটা দুটো করে নাটকের বৈঠকি আড্ডা থাকে। তো আমাদের আজকের যে অধিবেশনটা, এটা ৬৩তম অধিবেশন। তো আজকের নাটকের বৈঠকি আড্ডাতে দুটো করে নাটক পাঠ হয় এবং দুজন করে আমাদের এখানকার সদস্য এবং সদস্য পাঠ করেন। তো আজকে আমার দায়িত্ব পড়েছে দীপ ভৌমিকের সাথে। তো আমি এখন একটা নাটক পাঠ করব। তো নাটকটির গল্পটা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর নাটকের রূপ দিয়েছেন সুবিনয় দাস। তো যেই নাটকটা আমি পাঠ করব, এই নাটকটার মধ্যে 11টা ক্যারেক্টার আছে। তো 11টা ক্যারেক্টারের নাম আমি আগে একটু বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অটল, ডাক্তার, দিনু, চৌকিদার, মাস্টার, রাম, লক্ষ্মী, স্ত্রী, নিতাই, পিএন এবং দারোগা। তো সকলকে অনুরোধ করবো আপনাদের মোবাইল ফোনগুলো একটুখানি রাখবেন এবং আপনারা সকলে মন দিয়ে শুনবেন, কেউ কথা বলবেন না। মন দিয়ে শুনলে হয়তো আপনারা আমার ভুলগুলো ধরতে পারবেন, তাতে আমি চাই সেটা আমার একটু ভালো হবে। তাতে শুরু করছি। সময়টা হচ্ছে কৃষ্ণপক্ষের রাত, অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এক ডাক্তার রুগী দেখতে যাচ্ছেন গরুর গাড়ি করে। মঞ্চে আলো আধারিতে একটি চৌকিকে গরুর গাড়ি হিসাবে ব্যবহার করা যেতেই পারে। একদিকে গাড়োয়ান অটল, অন্যদিকে ডাক্তার বসে আছেন গরুর গাড়িতে। অটল বেদাত্তা এবং দুবার অদৃশ্য গরুকে মারে অটল। ডাক্তার, তাড়াতাড়ি চালা বাবা, না হলে ওদিকে যখন পৌঁছাবো তখন রুগী পরপারে না চলে যায়। আকাশের অবস্থাও খারাপ, আবার ভালো করেই নামবে মনে হয়। অটল, দেখছেন তো ডাক্তারবাবু, হলোই দেহের, আসলে সারাদিন বিশ্রাম পাই নাই, টুকছেও না, রাতের আধারে গাড়ি টানতে অভ্যেস নাই মনে হয়। ডাক্তার, তোর আগের গরু জোড়া ভালো ছিল। অটল, ওরা বসের হয়ে গিয়েছিল গো, খালে পড়ে যেয়ে খুঁড়া হয়ে গেল, কি করবো, বদলাইতে হলো। ডাক্তার, তোর হাতে এরাও বস হবে। অটল, হবে, তবে সময় নিবে,
তোরা বেয়ারা তো এই হাট 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 এই শালা গরুকে কি বলতে হয় বলো দেখি। ডাক্তার অটল, বলি ও অটল, ওই যে আলো দেখা যায় কি আসে অটল, তাই তো গো এত রেতে মতলব নাই তো। ডাক্তার রোগীর বাড়ির লোক নয় তো অটল, না হতে পারে। ডাক্তার ওই তো কাছেই এসে পড়েছে, থামতে তো। অটল কে আসে? তখন বাইরে থেকে মেঘের গর্জন আর বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ডাক্তার কে কে আসে? দূর থেকে একটা উত্তর আসলো, সরকার বাহাদুরের ডাক, ডাক হর করা আমি। দিনু বলল এটা। এবার দিনু প্রবেশ করলো মঞ্চে। কাজী বলছে তা ভিজে কাপড় ছেড়েই না হয় খাও। দিনু ও আজশুকো হয়েই গেছে, কাপড় ছেড়ে খেতে গেলে জুরিন যাবে। স্ত্রী বলছে ঠান্ডা লেগে জ্বর হবে তখন বুঝবে। দিনু হবে না রে বউ, আমি হলাম ডাক হর করা, আমার জ্বর জ্বালা হলে যে মানুষের চরম ক্ষতি, সেই লেগেই তো কখনো বিছানা লি না। এই যে এত বছর এই কাজ করছি, দেখেছিস কোনোদিনও জ্বর জ্বালা হতে? স্ত্রী বলছে অমন করে বলো না। দিনু ছাড় ওসব, নেতাই কোথা, মাঠে গেছে নাকি? স্ত্রী বলছে জানি না বাপু, কাল সন্ধ্যেতে সেই বেরিয়েছে এখনো ফেরে নাই, সারা রাত আকরাতে মদ খেয়েছে আর ঢোল বাজিয়ে সব চেঁচিয়েছে। দুবার ডাকতে গেলাম তো আমাকে তেরে মারতে এলো, মতি গতি ভালো নয় তোমার ছিলেন, এই বলে দিলাম। দিনু বলছে বটে, লবাবের বেটা লবাব, হারামজাদা, আমার রোজগারে খাবেন আবার টেরি ফাটিয়ে লবাবই করে বেড়াবেন, তাকে আমার ঘরে ঢুকতে দিও না বলে দিচ্ছি। স্ত্রী সে তুমি বলো বাপু, আমি লাড়বো। কেনে লাড়বি, কেনে শুনি? স্ত্রী বলছে কি মার খাবো? ছেলের মুখ যেন লাল কুচ আর লাটাই ঘোড়া হয়ে ঘুরছে। দিনু মারবে, সে হারামজাদা কত বড় মরদের বেটা আমি দেখে নেবো। জামা ছেড়ে মাথায় গামছা বাঁধে এবং ঝুড়ি কোদাল নিয়ে মাঠে যেতে উদ্যত। স্ত্রী বলছে এই দেখো কাণ্ডটা, একবার দেখো, খাওয়াই নাই কিছু নাই, মরদ চললেন রাগ করে, খেয়ে যাও বলছি। বলি তোমার শরীর না কিছু, সারা রাত দৌড় দিয়ে হাঁটার শরীর পড়ে গেলে কি হবে ভেবেছো? দিনু বলছে তোর ওই ট্যাক ট্যাক করে কথা বলা স্বভাব আর যাবে না, দে তবে দে, মদের ভাতটা দে তো, ওই খেয়েই যাই। সারা রাত যা জল হলো, জমির আল টাল গুলা কি আর ঠিক আছে? সময়ে না গেলে খাবি কি? দূর মাগি, মদের ভাতটা বউ দিল। এবার স্ত্রী বলছে এই দেখো কতর খুঁড়ে কথা বলো না দিচ্ছি। দিনু বলছে আল্লাহ একেবারে ডগমগ। স্ত্রী গতরখানি কমলেই বাঁচি। দিনু রস কত? স্ত্রী বলছে তোমারই বা কম কি, বলে বলে হাসতে থাকে। এবার দিনু গান ধরেছে, গানটা কি সুর দিয়েই করবো না এমনি কথার মতন বলে দেবো? হ্যাঁ লেগে পড়। স্ত্রী বলছে তাই কর, বাবা যা বলছে ভালোই বলছে। দিনু নতুন ডাকঘর হচ্ছে রামনগর বাবু, ই কাজ আমি আর করবো না, আমি আজই জবাব দিলাম। চলে গেল। রাস্তায় চিৎকার করতে করতে বাড়ির দিকে যায় নিতাইয়ের মা, তোমার চিঠি এসেছে গো। দিনু ডাকঘর করার হাতের শেষ চিঠি। দাঁড়িয়ে বলছি, পাতা চিঠি হয়ে গেছে। খুব ভালো লাগলো গল্পটা, মিতা ধর খুব সুন্দর পাঠ করেছে। এবার আমি ডেকে নেব মিতা ধর মানে গল্পটা সম্বন্ধে একটু বলার জন্য প্রীতম সাহাকে। ভালো, মিতাকে খুব ভালো পাঠ করলেন। রানারের গল্প আমরা ছোটবেলা থেকে শুনেছি, খুব ভালো। গল্পটার বিষয়বস্তু প্রেক্ষাপট সবই খুব ভালো, ভালো লেগেছে আমার। এত হারামি মিটারি খুব ভালো পাঠ করেছে আজকে, সত্যি ভালো লাগলো, খুব ভালো বুঝেছি। আর তোর থেকে তো অনেক অনেক ভালো। নাটকটার বিষয়বস্তু ভালো, সেই মানে একটা ওই আগেকার দিনে যারা পিয়ন ছিল তাদের জীবন, তারা কিভাবে থাকতো, কি ব্যবস্থা, সেটাকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। খুব ভালো নাটক। আগেকার দিনে নাটক ডাকঘর করাতে এইরকমই ছিল। এখন অন্যরকম, কিন্তু আগেকার দিনে লাঠি
নাটকটা খুব সুন্দর বলেছে, আর আমারও খুব ভালো লেগেছে, আমরা বুঝেছিও ভালো। থ্যাংক ইউ। আমরা ডেকে নিচ্ছি বাবা শ্রী শুভদীপ, ধ্রুপদ ঘোষ মহাশয়। হ্যাঁ। এটা আমাদের 63তম অধিবেশন। আমাদের প্রথমেই ধন্যবাদ জানাই, এটা খুব ভালো পড়েছে এবং খুব কম শর্ট টাইমের মধ্যে, কারণ শর্ট নোটিসে, কারণ এর আগে এটা পাঠ করার কথা ছিল অমিত বিকাশ দের, তো তাকে প্রায় 2 মাস সময় দেওয়া হয়েছিল এবং 2 মাস পরে সে হঠাৎ করে বললেন যে তিনি এটা করতে পারবেন না। তো 1-2 দিনের মধ্যেই মিতা এটা বললেন হ্যাঁ আমি পারবো। ওর যে উৎসাহটা আমার ভীষণ ভালো লেগেছে এবং খুব ভালো পাঠ করেছে, এটা একটা বড়সড় পাওয়া। এত সুন্দর পাঠ করেছে, এটা প্রথম আমি আবিষ্কার করলাম, তো এটা নিজেরও ভালো লাগছে যে ও করেছে। আর অমিত বিকাশ এটা করলেন, এটা খুব দায়িত্ব জ্ঞানহীনতা একটা, যদিও এই দেয়ালে দাগ পড়ে যাবে। আর এটা বেসিক্যালি যে আমাদের এই যে পাঠ অভিনয়ের এই জায়গাটা হয়, এটা এই কারণে হয় যাতে আমরা এরকম নাটককে আমরা দলে করতে পারি, আমাদের স্ট্রেংথ অনুযায়ী নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, এবং এক্ষেত্রে গ্রুপ থিয়েটার আমাদেরকে একটা বিশাল সহযোগিতা করে, কারণ গ্রুপ থিয়েটার প্রতি বছর পূজা বার্ষিকী এবং জানুয়ারি মাসে 2টো সংখ্যা এরা নাটককে এগুলো প্রকাশিত করে থাকে। তো আমরা সেখান থেকে কিছু নাটক, এবং এই গ্রুপ থিয়েটার থেকে আমরা অনেক ভালো ভালো নাটক করতে পেরেছি, যেমন সবিত দাশগুপ্তরটা আমরা গ্রুপ থিয়েটার থেকে পেয়েছি। আর আমাদের দলের যে স্পেশালিটি সেটা হচ্ছে যে আমরা সবসময় সাহিত্য নির্ভর কাজ করতে চাই। আমরা রবি ঠাকুরের কাজ করেছি, আমরা সুচিত্রা ভট্টাচার্যের কাজ করেছি, আমরা শরৎচন্দ্রের উপর কাজ শুরু করছি। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ, এই দুজন বীরভূমের মানুষ। দিয়ে দে স্প্রেটা দিয়ে দে, চারদিকে ঘোড়া গায়ে দিচ্ছে, কর্নার দিয়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার তো ভীষণ ফেভারিট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণের। আমার খুব ইচ্ছা যে আমাদের দল বিভূতিভূষণের কিছু কাজ করুক, বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়েরও কাজ করেছি, তো দেখি আমরা যদি কখনো করি। এই গল্পটা খুব সুন্দর গল্প, এবং নাটকটাও খুব সুন্দর, ডাকঘর করা। তো এটা আমাদের ছোটদের নিয়ে যারা কাজ করে তারা এই কাজগুলো করতে পারে, এগুলো স্ক্রিপ্ট হিসেবে নিতেই পারে, এটুকুনি বলা। আর কি বলবো, আরো সেকেন্ডে হাতে আর একটা তারাশঙ্করের গল্প নিয়ে আছে, সেটা আমরা শুনবো, সেটাও কেমন দেখবো। শ্রীদীপ ভৌমিককে আর একটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা গল্প পাঠ করা, নাটক পাঠ করা। ঠিক আছে, নমস্কার। সবাইকে উপস্থিত আছেন আমাদের দলের বর্ষিয়ান অভিনেত্রী রেবা বিশ্বাস, অসীমা রায়, মিতা ধর, ধ্রুপদ ঘোষ মহাশয়, কর্ণধর, ছোটদের অনুষ্ঠানের সদস্য, সকলকে ধন্যবাদ। তোমরা উপস্থিত হয়েছো আমাদের আজকের এই 63তম নাটকে বৈঠকি আড্ডায়, যা আমাদের অনুষ্ঠান থেকে আমরা প্রতি বছরই করে থাকি, প্রতি মাসেই করে থাকি। তো আজকে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু গল্পর উপর নাট্যরূপ আমরা শুনছি। প্রথমেই মিতাদির আমরা একটা নাট্যরূপ শুনলাম, মানে নাটক পাঠ শুনলাম। তো সেখানে মিতাদি খুব সুন্দর পাঠ অভিনয় করলো, পাঠ আলাদা করলো, অভিনয় আলাদা করলো, সবটা আলাদা আলাদা করে করলো, বেশ সুন্দর লেগেছে। তো আমি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রক্তের দোষ, এটি নাটকের নাম। এই কোন কাহিনী অবলম্বন করে এই নাটক নির্মাণ করা হচ্ছে আমি সেটা নাটক পাঠের শেষে বলবো। নাট্যরূপ দিয়েছে বিজয় কুমার দাস। বার্তাই বলছি, রক্তের দোষ, কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ বিজয় কুমার দাস। চরিত্র করুণাময়ী, মহাবিষ্ণু, কার্তিক বাবু, রামসুন্দর, কবিরাজ, ভৃত্য, ধীরেন, নীরেন,
এবং 2 জন প্রজা এবং বাকি যুবকেরা। অভিজাত একটি ঘরের একাংশ। কার্তিক বাবু তক্তার উপর বসে তামাকু সেবন করছে। কার্তিক বাবু মানুষটি বেশ শৌখিন। নেপথ্যে বন্দে মাতরম ধ্বনি শোনা যায়। কোনো শোভাযাত্রা যাচ্ছে রাস্তা দিয়ে। কার্তিক বাবু সচকিত হয়ে ওঠেন। নিজে একবার উঠে গিয়ে দেখে এসে আবার নিজের জায়গায় বসেন। চোখে মুখে বিরক্তির ছাপ। কার্তিক বাবু এই হয়েছে এক জ্বালা। দিন নেই দুপুর নেই, সব দেশ উদ্ধার করে বেড়াচ্ছে। বেটারা সব মিছিল করে ইংরেজ তাড়াবে। যত সব অপগণ্ডের দল, কাজ নেই কর্ম নেই, ইংরেজ তাড়াতে হবে। আহাম্মক। ভৃত্যের প্রবেশ। ভৃত্য: বাবু আহাম্মক। আগে আহাম্মক আহাম্মক আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, তো ও তুমি? না, তোমাকে বলিনি। তাহলে কারে বলতেছেন? ওই যে ছোকরাগুলো ঘরের খেয়ে পরের মোষ তাড়াচ্ছে। দিনে 4 বার করে শোভাযাত্রা হচ্ছে। বন্দে মাতারাম করে মাথা গরম করে দিল। হ্যাঁ, একটু বিশ্রাম নেওয়ার অবকাশ নেই। তা তুমি কি কিছু বলবে? আগে হ্যাঁ, ওই রামসুন্দর বাবু একবার সকালে এসেছিলেন, আপনি তখন বাড়ি ছিলেন না, আবার আসবেন বলে গিয়েছে। কার্তিক: ওই হয়েছে এক জ্বালা। তার আবার আসবার সময় নেই, তার আবার আবদার অন্যরকম। জমিদারের ছেলে চাকরি করে দিতে হবে। ভৃত্য: ওই ছেলেটি বুঝি? তেনাকে তো পেরাই দেখি ওই মিছিল করতেছে, বন্দে মাতারাম বলিতেছে। মিছিলের স্লোগান জোরালো হয়। বন্দে মাতারাম স্লোগান শোনা যায় আরো জোরে জোরে, এবং সঙ্গে শোনা যায় দেশাত্মবোধক গান, সুজলাম সুফলাম। কার্তিক: না, এই আর সহ্য করা যায় না। ডাকো তো, ডাকো ওদের একটা ছোকরাকে ডেকে আনো, যাও ডাকো। ভৃত্য: এই যে ওহে, আরে ও মিছিলের ছোকরারা, দেশ উদ্ধার বাবুরা সব একবার এদিকে আসুন, কর্তা বাবা ডাকতেছে। মিছিলের স্লোগান বন্ধ হয়, গানও। একটা গুঞ্জন শোনা যায়। 3-4টে যুবকের প্রবেশ করে, পরনে ধুতি পাঞ্জাবি। যুবকেরা: আমাদের ডাকছেন? কার্তিক: হ্যাঁ ডাকছি। বলি, সাহেবদের তাড়িয়ে কি রাজত্ব করবে তোমরা? যুবকেরা: ওই কথা, আমরা ভাবলাম আমাদের তহবিলে সাহায্য করবেন বলে আমাদের ডেকেছেন। নিজেদের মধ্যে: চল সবাই চল, সময় নষ্ট করার মতো সময় নেই। ভাবনায় পড়লে কাউকে নিয়ে ডেকে পাঠাবেন, সে মধ্যরাত্রি হলেও আমি ঠিক চলে আসবো। করুণাময়ী: বেশ কবিরাজ, আমি তাহলে আসি। প্রস্থান। কবিরাজ চলে যেতেই মহাবিষ্ণুর প্রবেশ। মহাবিষ্ণু: গেছে কবিরাজটা গেছে। হ্যাঁ গেছে তো, কিচ্ছু জানে না কবিরাজের কিচ্ছু জানে না। এত করে বলি, দেখো আমার হাত লাল হয়ে যাচ্ছে, বিশ্বাস করো, কিন্তু কিছুতেই বিশ্বাস করে না। বেশ তো এ নিয়ে তুমি ভাবছো কেন? আরো বড় ডাক্তার দেখাবো আমি। ধীরেনকে বলবো কলকাতা থেকে বড় ডাক্তার আনতে। না ও সব করতে যেও না, হাতে কুষ্ঠ হয়েছে। এই কথা সবাইকে বলার কথা নয়। হাতে কুষ্ঠ হয়েছে, এ নাকি লোককে দেখানোর জিনিস নয়। না আমি কাউকে দেখাবো না, খবরদার কাউকে বলবে না আমার কুষ্ঠ হয়েছে, কাউকে বলবে না। করুণাময়ী: শুধু একটা মিথ্যে ধারণাকে পুষে রাখবে মনের মধ্যে। মহাবিষ্ণু: মিথ্যে? তুমি ওই কবিরাজের দলে? দেখো আমার হাত কেমন লাল হয়ে যাচ্ছে, কুষ্ঠ। এটা কুষ্ঠ রোগের লক্ষণ। রাতে আমি ঘুমাতে পারি না, এইভাবে আমি বাঁচতে চাই না। চুপ করো। আচ্ছা, তুমি তো এই বাড়ির কর্তা, এত বড় জমিদারি, তুমি তো সবকিছুরই খবর রাখো, কিন্তু এখন তো তুমি আর শরীরের জন্য পারো না। তোমার সঙ্গে একটু কথা বলার সুযোগ কি তুমি দেবে না আমাকে? বেশ, বলো কি বলবে বলো। ধীরেনকে তো তুমি জানো, নীরেনকেও। তুমি অসুস্থ হওয়ার জন্য ধীরেনই যাচ্ছে মহল দেখতে। বেশ তো, ভালো কথা, সব তো ওকেই দেখতে হবে। তবে তাকে বলো, মাথা গরম করে জমিদারি চালানো যায় না। তুমি তো সন্ধ্যের পর এসে একটু তাকে পরামর্শ দিতে পারো। না আমার কাছে কাউকে পাঠাবে না। এই হাত নিয়ে কারোর সামনে আমি যাব না, কারোর মুখের সামনে দাঁড়াতে আমার লজ্জা করে। ও বড় হয়েছে, নিজে সব বুঝে নেই। আর নীরেনটা লেখাপড়া চালাচ্ছে তো।
একদিকে লেখাপড়া, একদিকে দেশ, এছাড়া সে তো আর কিছুই বোঝে না। বুঝবে বুঝবে, আমি মরি তখন সব বুঝবে। তুমি কেন বারবার মরণের কথা বলো? বেঁচে যেতাম, মরে গেলে আমি বেঁচে যেতাম। এই অসহ্য যন্ত্রণা নিয়ে আমি আর থাকতে পারছি না, আমার আর ভালো লাগছে না। এইভাবে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার দিকে একবার তাকাও। মহাবিষ্ণু তাকায়, আমার দিকে তাকিয়ে তোমার মরতে ইচ্ছে করে। কি করবো বলো? কখনো কি জানতাম এই রোগ হবে আমার? তুমি বিশ্বাস করো, তোমার কিচ্ছু হয়নি। তুমি সত্যি বলছো? তাহলে এই হাত দুটো এমন লাল হয়ে যায় কেন আমার? হ্যাঁ, না না, আমি বাঁচবো না, বাঁচতে চাই না। এই রোগ নিয়ে কেউ বেঁচে থাকতে পারে না। যতদিন বাঁচি ততদিন যন্ত্রণা। এই অন্ধকারে আটকে থাকতে হবে আমাকে। আমার আর ভালো লাগে না, একটু ভালো লাগে না। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। সরে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও। কেউ আসবে না, কেউ আসবে না। ছুটে ঘরের ভিতর চলে যায়। জোরে দরজা লাগানোর শব্দ হয়। করুণাময়ী, কি হলো? কোন অভিশাপে তছনছ হতে চললো আমার সংসার? ঠাকুর, কি পাপ আমি তোমার কাছে করেছি? কেন আমাকে এমন শাস্তি দিচ্ছ? আমার যে এখন অনেক কাজ, ধীরেন নীরেনকে নিয়ে আমার অনেক স্বপ্ন, সব স্বপ্ন বিফল হয়ে যাবে ঠাকুর। সেই সুযোগে জেরা করেছেন আসামের বাপ পাগল কিনা। দারোগা স্বীকার করেছেন নীরেনের জন্মের আগে থেকেই কর্তাবাবু পাগল। এটাই প্রমাণ করতে পারলে হয়তো ফাঁসিটা রোধ করা যেত। করুণাময়ী, কি কপাল আমার! স্বামী পাগল, বড় ছেলে দীপান্তর, ছোট ছেলে ফাঁসির অপেক্ষায় দিন গুনছে। রামসুন্দর, কার্তিক বাবু যদি সাক্ষী দিতেন তাহলে কিছু একটা কাজ হতো, কিন্তু তিনি তো রাজি হলেন না। না কর্তামশাই, আর দেরি করব না, আমি বরং যাই। ঠিক সময় আগে কলকাতার আদালতে পৌঁছাতে হবে। কবিরাজ মশাই যেতে রাজি হয়েছে, তাকেই সঙ্গে নিয়ে যাচ্ছি। করুণাময়ী, কত আশায় নীরেনকে নিয়ে বুক বেঁধেছিলাম, ভগবান সেই আশাটিকেও বাদ দিল। কান্না ভেঙে পড়ে। রামসুন্দর, মনটাকে শক্ত করুন, হয়তো আর সত্যি আমাদের কিছুই করার নেই। তবু নীরেন তীব্র কান্নায় ভেঙে পড়ে। প্রবেশ করে মহাবিষ্ণু। মহাবিষ্ণু বলছে, খুন করেছে, এই তাই তোর শাস্তি হবেই। করুণাময়ী, তুমি আবার উঠে এলে কেন? রামসুন্দর আমাকে একবার যেতে বলছিল কলকাতায়, কিন্তু এই কুষ্ঠ রোগ নিয়ে আমি কি করে যাই বলতো? আচ্ছা ওর ফাঁসি দিক না, দোষ তো আমরা, সে তো আমারই ছেলে। করুণাময়ী, তুমি ভেবো না। মহাবিষ্ণু, আচ্ছা কবিরাজকে একবার ডাক দাও দেখি, আমার ব্যারামটা আবার বেড়েছে বলে মনে হচ্ছে। আর একবার হাত দুটো ভালো করে দেখো তো হাতে ঘা হয়েছে কিনা। এইবার বোধহয় আঙুলগুলো খসে যাবে। করুণাময়ী হাতের দিকে তাকিয়ে, কি আঙুলের গিটে গিটে নখ দিয়ে খুঁটে খুঁটে এরকম করেছো? এমন করে নখ দিয়ে আঙুল ছিঁড়ছো কেন? নখের আঁচড়ে এরকম ঘা হয়েছে। দাঁড়াও, তোমার নখগুলো কেটে দিই। মহাবিষ্ণু, না, কুষ্ঠ বড় খারাপ রোগ, খবরদার হাত দিও না। তুমি কবিরাজকে ডাকো। করুণাময়ী, কবিরাজ নেই, রামসুন্দরের সঙ্গে কলকাতায় গেছে। রামসুন্দর আজও গেছে কলকাতায়? হ্যাঁ, তেমন হলে নীরেনকে হয়তো খালাস পেয়ে যেতে পারে। নীরেন জন্ম থেকেই পাগল। বেশি বন্ধ করে দেব। দীপভূমি পাঠও ভালো করেছে। চাদর সোয়েটার সব এবার ডেকে নেব মিতার বাড়িকে এই গল্পটা সম্বন্ধে কিছু বলার জন্য। কেমন লাগলো গল্পটা? নাটক বলছি একটু সেজে নি। খুশি এতক্ষণ আমরা শুনলাম দীপ ভৌমিকের নাটক পাঠ। ভালো হয়েছে, কিন্তু দীপের মতন একজন অভিনেতার থেকে আমি আর একটু ভালো আশা করেছিলাম। ততটা আমি দীপের থেকে পাইনি। সব শেষ হয়ে গেছে। দীপের থেকে যেটা আমি আশা করেছিলাম সেটা আমি পাইনি। তো আগামী দিনে আশা করছি এর পরের দিন আবার খুব ভালো করবে। আশা করলি কেন? হ্যাঁ, সত্যি কথা, আমি যেটা আশা করেছিলাম যে দীপ বোধহয় খুবই ভালো করবে। আমি তো সেরকম অভ্যেস নেই, পাঠ করলাম তো ততটা আমার আশাটা পূর্ণ করতে পারেনি। আগামী দিনে আশা করছি আরো ভালো করবে। ভালো অভিনেতা, তোমার আশা পূরণ আমি করবই। অভিনেতা, নির্দেশক সব দিক থেকেই ও ভালো। ওর থেকে আমরা অনেক শিখি এবং আগামী দিনে অনেক কিছু শিখবো। তো এইটুকুই আমার মতামত। ধন্যবাদ। দীপেন্দু ভদ্রকে আমি তো পুরো নাটকটা শুনিনি, কিন্তু যেটুকু শুনলাম খুব 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 ভালো লেগেছে। নাটকটা খুব ভালো, তো অন্যরকম। মিতা দিয়ে একটা নাটক করলো, সেই নাটকটা এক ধরনের, এই নাটকটা অন্য ধরনের। ভালো, খুব ভালো লেগেছে।
এবার আমি ডেকে যেই নেব- রাস্তায় বেরিয়ে গেছি। আবার করবো। শুভদীপ, প্রীতম, ও। এবার ডেকে নেব প্রীতম সাহাকে। তারপরে বাবার মানে শিকারে বংশের ওই বাবা দুই বাবা ভালো নাটকটা, মানে দুটো ওই মিতাদির যে নাটকটা পড়লো ওটা তো ওটা এক ধরনের, ভালো, এটা এক ধরনের। এটাও ভালো নাটক। মানে যারা এই ছোট ছোট অনুনাটক বা ইয়ে করে তারা কিন্তু করতে পারে এই নাটকগুলো ধরে ধরে কিছু কিছু অংশ নিয়ে নিয়ে। ভালো, আমার ভালো লেগেছে। শুরুটা যখন ছিলাম তখন ভালো লাগছিল। উগুন বাজছিস নাকি গো? না, জ্বর ছাড়াচ্ছি। উগুন বাজানো। ভালো হয়েছে, খুব বোরিং লাগছিল মাঝখানে, হাই উঠছিল। এবার ডেকে নিচ্ছি দেবা বিশ্বাসকে। একদিন হয়ে গেল তো আছো, এখন তো হয়তো না। শুনে শুনেও তো মানুষের অভিজ্ঞতা হয় যে এই সময় না, আমার কি অভিজ্ঞতা বলা বলতে উচিত। কি অভিজ্ঞতা আমি লিখে দিতে পারবো একটু আধটু, কিন্তু বলার মতন আমার বলা practice বলতে শুনে পারি। একটা বাংলা Practice করো। বলছি আমি যে দ্বীপের নাটক যেটা পড়লো সেটা হচ্ছে পুরো কমন মনে হলো, কারণ আগেকারের দিনে নাটক বা কথাগুলো এইরকমই ছিল। তো তোমারটা বেশি ভালো লেগেছে। আর ওটা তো মানে পুরোপুরি সেই আগেকারের চরিত্র, যা যেমন নেতাজি থেকে আরম্ভ করে সবার ভিতরে যে সব ছিল সেইটা। এবার পুরোটাই গল্পটা ভালো হয়। নাটক পাঠ সম্বন্ধে বলতে আসছে গল্প গল্প শুভদীপ শুভদীপ দত্ত। দত্ত গল্প। গল্প বলো। কি বলবো, নাটকটা জায়গা শুরুর দিকে বোরিং লাগছিল, কিন্তু লাস্টের টুইস্টটা মজা এসেছে, ভালো লেগেছে। শ্রী সুভাষ সাহেবকে। প্রথমেই বলি মিতা যে এক্সপেকটেশন রেখেছিলাম আমি সেটা অবশ্য রাখিনি। আমি জানি যে অবহেলার নাম হচ্ছে বীরভূমি। তো বীরভূমিকে আমি ক্যামেরাতেই বলতে পারি, ওকে আমরা ভালো অভিনেতা, ভালো নির্দেশক, ভালো সংগঠক প্রমোশনে সাজিয়ে পেশ করে, যেমন আজকে আসল রূপটা সবাই দেখে সাজিয়ে পেশ করে। তারপরে ধরো অস্বস্তি বোধ হচ্ছে অনেকবার, ও একবার বলল এবং এইখানে যেটা আমার মনে হয় যে মিতা যেটা বললো, মিঠার গল্পটা বা নাটকটার ক্ষেত্রে মিতার পাঠ্য ভঙ্গিতে ওটা বেশি ভালো লাগছে। কিন্তু এই গল্পটাতে যেটা আমার মনে হচ্ছে বা এই নাটকটাতে, এখানে কিন্তু যে চরিত্রগুলো আছে তারা খুব কঠিন চরিত্র, এবং তাদের সংলাপ, তাদের যে বলার স্টাইল গুলো একটা রিডিং করা হয়েছে বলে এটাকে ঠিক নাটকীয় মনে হচ্ছে না, মনে হচ্ছে মানে আমি বলতে চাইছি যে অভিনয় কৌশল, আজ অভিনয় কৌশলটা তো ডায়লগ ডেলিভারিকে একটা জায়গায় নিয়ে যায়। এখানে আমার মনে হয় আজকে নাটক পাঠ আছে বলে সকালবেলা হয়তো 12টা-1টার সময় বইটা খুলে পড়তে পড়তে তারপরে হয়তো দুপাতা পড়া হয়েছে, শুভদীপ চলে এসেছে, তারপর আর পড়া হয়নি। তারপর মিতা যখন নাটক করছে তখন আরো দুপাতা পড়ে নেওয়া হলো, ঠিক আছে? এবার পড়তে পড়তে বাকি 4 পাতা তো আর পড়া হয়নি, সেই 4 পাতা তো এখানে বসে পড়তে হচ্ছে। মানে এই অবহেলাটার জন্য তোমাদের হয়তো মনে হচ্ছে যে এই নাটকটা ভালো নয় বা এই নাটকটা, কিন্তু আমার যেটা মনে হয় যেটা মান গল্পের অবলম্বনে যে নাটকটা রক্তের দোষ, এখানে কিন্তু প্রত্যেকটা চরিত্রের অভিনয় করার জায়গা আছে, এবং বিশেষ করে যে মহাবিষ্ণুর রোলটা করছে বা যে করুণাময়ী করছে, তাদের একটা তাদের একটা বা রামসুন্দর যে করছে, সবারই কিন্তু এখানে একটা স্কোপ রয়েছে, এবং এটা একটা খুব ভালো নাটক। আমি তো ওকে বলছিলাম যে ও যদি করে মানে আজকে নাটক বৈঠকটা এই কারণেই করা, যাতে ব্রাজিলিয়ান ওরা একটা নাটক প্রেজেন্ট করতে পারে, যেটা আমাদের যখন নাটক কম্পিটিশন হবে সেখানে আমার ওই নাটকটা বেশি ভালো লেগেছে। দেখে আমার মানে এইটাতে বেশি অভিনয় করার স্কোপ রয়েছে। এটা অনেক রকম লোক, অনেক লোক লাগবে এটা সেই কোনটাতে? এই পরেরটাতে। পার্টটা কতজন? অনেকগুলো ক্যারেক্টার, 4-5 জন যুবক, 2 মিনিমাম। নাট্যরূপ যিনি দিয়েছেন তিনি এর মধ্যে স্বদেশীটা ঠিক করেছেন। সেটা দেখতে হবে গল্পে কিরকম ভাবে আছে, সে নাট্যরূপ যা দেয় সে হয়তো একটু চেঞ্জ করতেই পারে। তবে আমরা যেটা দেখি যে যেমন আগের গল্পটাতে একটাই অভিনয় হচ্ছে ডাক ফাটকার বিনু, ঠিক আছে? এখানে প্রত্যেকের স্কোপ আছে, প্রত্যেকের অপরচুনিটি আছে। ওয়ান ম্যান আর্মি করে তো আমার মনে হয় না সেটা খুব একটা বেশি লাভজনক হবে। তো সেটা বিভিন্ন দল যেরকম করবে। তবে আমার এই তারা শঙ্করের মা গল্পটা অসাধারণ একটা গল্প,
এটা হয়তো নাট্যরূপ দিতে গিয়ে যে ডিসটরশন বলছে সেটা তো কারেক্টিফিকেশন বা কারেক্ট যেটা করা যেতে পারে, কিন্তু যখনই এই জমিদারের শাসনের মধ্যে স্বদেশীটা আসছে তখন মনে হচ্ছে তাহলে ইংরেজরা তার সেখানে কি ভূমিকা, জমিদার ভাঙায় বারবার করেই মনে হচ্ছে যে প্রথম দিকে যে ও পাগল হওয়ার কারণ কি কোনোভাবে ইংরেজরা আছে, তারা কি এই জমিদারের উপর অত্যাচার করছে, কিন্তু শেষে গিয়ে সেইখান থেকে নিরাশ যে ওই ইংরেজদের কোনো ভূমিকাই নাটকে নেই, শুধু জোর করে ঢোকানো। ওটা তো টুইস্ট। আরে এগুলো তো একটা রূপক। এখন কি জমিদারি আছে? তাহলে তো জমিদারের হ্যাঁ, এখনকার মানুষ সমাপন ঘোষণা করে দাও। ওরা ওইটাকে মেলানোর চেষ্টা করছে। হ্যাঁ, সমাপ্তি ঘোষণা করো। তুমি ঘোষণা করো। করে দাও। আজকে আমাদের 63তম অধিবেশন হলো। আগামী নাটকের বৈঠকি আড্ডা আছে 23শে মার্চ। সেদিন 30 দিনে ওর নাটক প্রতিযোগিতার নাটকগুলির বিশ্লেষণ এবং ফলাফল ঘোষণা করা হবে। সেটা ফেসবুক লাইভে হবে। তো তোমরা সবাই সেদিন নিজে নিজে মোবাইল থেকে আমাদের রঙ্গসেনার পেজে গেলে লাইভটা দেখতে পারবে এবং তোমরা তাদের মার্কস গুলো জানতে পারবে, তোমাদের যে সিনেমা নাটক জমা দিচ্ছ তার বিশ্লেষণও জানতে পারবে। ওটা অনলাইন। আর সেখানে জাজেস হিসেবে থাকছেন শ্রী দেবব্রত ঘোষ এবং শ্রী গৌতম দে সরকার। আর সঞ্চালনা আমি করতে পারি, ও করতে পারি, সেটা এখন ডিপেন্ড করছে। তো দিগ্ভূমিকে দায়িত্ব, এইটা হলো কি কথা। এটাই আমাদের সিজনের, মানে এই সিজনের 24-25-এর লাস্ট নাটকের বৈঠকি আড্ডা। 64তম এপ্রিল মাস থেকে আবার নতুন সেশন শুরু হবে এবং সেখানে তখন 65তম থেকে শুরু হবে এবং আসছে বছর আমরা নাটকের বৈঠকি আড্ডার 75তম অধিবেশনে পৌঁছে যাব। ঠিক আছে? তো এই বলা। তো আজকে সবাই এসেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভটা যাও।